আচ্ছা, আজকে হচ্ছে আমরা অ্যানোভা নিয়ে আলোচনা করব। তো অ্যানোভা আসলে কি, এটা কারো কোনো আইডিয়া আছে? হ্যালো, অ্যানোভা নিয়ে কারো আইডিয়া আছে? না ভাই, আইডিয়া নাই এই বিষয়ে। ভাইয়া এটা হচ্ছে অ্যানালাইসিস অফ ভেরিয়েন্স, যেটা আমরা বলি, এটা দিয়ে এফ টেস্ট গুলো করা হয়, দেখা হয় আর কি। ভেরি গুড। আচ্ছা, তার আগে একটু বলে নেই, সেটা হচ্ছে যে এই পরিসংখ্যান ক্লাসগুলো যারা মিস করছে, হ্যাঁ, তো যারা হচ্ছে যে স্টার ক্লাসগুলো মিস করছে তাদের জন্য একটা প্লে লিস্ট করছি, যাতে করে সবাই পরবর্তীতে মানে মিস করার পরেও যেন সে ক্রমানুসারে পায়। এই জন্য হচ্ছে একটা প্লে লিস্ট খোলা হয়েছে ইউটিউবে আমার চ্যানেলে। তো হচ্ছে এইখানে গেলেই হবে, আমি লিঙ্কটা শেয়ার করে দিচ্ছি। এখানে ভাইয়া একটু কষ্ট করে পাইথনটাও করে দিয়েন। পাইথন তো কপি করা হয়ে গেছে। আমি বোধহয় খুঁজে পাইনি, তো এই জন্য আমি খুঁজতেছিলাম একদিন, সেজন্য। আচ্ছা আপু ওটা ফেসবুকে পোস্ট দিছে, আমি আপনাকে এখন চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি আপনাকে personally। আচ্ছা ভাইয়া, থ্যাংক ইউ। এটা হচ্ছে পরিসংখ্যানের জন্য, আর পাইথনের জন্য ওটা দিয়ে দেওয়া হয়েছে। তো এই হচ্ছে লিঙ্ক, এটা হচ্ছে পরিসংখ্যান। এরপরে ওইখান থেকেই ওই প্লে লিস্টের মধ্যেই থাকবে। তো তোমরা হচ্ছে যারা শাওরিয়ার আর হচ্ছে জুই, তোমরা হচ্ছে পোস্ট দিয়ে দিও যে এই লিঙ্কে গেলেই পরিসংখ্যান যারা ক্লাস মিস করছে সবগুলো পাবে। আবার আমার যে চ্যানেল আছে ওখানে প্লে লিস্টে গেলেই হবে। প্লে লিস্টে গেলেই বাংলাদেশিদের জন্য পাইথন লেখা আছে, আর বাংলাদেশের জন্য হচ্ছে যে পরিসংখ্যান, কারণ আমার হচ্ছে ইংলিশ বাংলা দুটোই আছে। তো এটা শেয়ার করলে সবাই পরবর্তী যারা ক্লাস করে নেয় বা ক্লাস মিস করছে তারা ওটা দেখতে পারবে। আচ্ছা ভাইয়া, দিয়ে দেব। আচ্ছা, এটা গেল। তাহলে জুই যেটা বললো সেটা হচ্ছে যে আমরা ভেরিয়েন্স অ্যানালাইসিস করি। তো সেই কারণে হচ্ছে যে অ্যানোভা তৈরি করা হয়। সহজ কথা, আমরা টি টেস্ট এবং এফ টেস্টের মধ্যে পার্থক্য হচ্ছে, টি টেস্টটা হচ্ছে যে আমরা দুইটা ইয়ার মধ্যে মানে মিনটা কম্পেয়ার করি, ঠিক আছে। আর এফ টেস্ট দিয়ে আমরা আসলে ভেরিয়েন্স দেখি যে দুইটার মধ্যে আসলে কোনো পার্থক্য আছে কিনা। ভেরিয়েন্স বা ভেরিয়েশন অ্যানালাইসিস জন্য এফ টেস্ট করা হয়। তো অ্যানোভা অ্যানালাইসিসটাই হচ্ছে যে আমরা র্যান্ডম স্যাম্পলস যদি থাকে, হ্যাঁ, অনেকগুলো আমার পপুলেশন আছে, সেখান থেকে আমরা যদি স্যাম্পল কিছু র্যান্ডম স্যাম্পল থাকে সেগুলো কম্পেয়ার করার জন্য মূলত অ্যানোভা ইউজ করা হয়। আসলে এটা একটা ভেরিয়েশন অ্যানালাইসিস করে আমরা। আর প্রিন্সিপালটা হচ্ছে যে এই সবসময় প্রতিটা অবজারভেশনের জন্য একটা স্যাম্পল ইফেক্ট থাকে, একটা এরর থাকে, ঠিক আছে। কতটুকু এরর হলো, এখন এরর যদি বেশি হয়ে যায় তার মানে হচ্ছে যে এটা মানে ভেরিয়েশন নাই, তার মানে যেটার মধ্যে কোনো ঘাপলা আছে, ঠিক আছে। আর যদি সবসময় এরর চেয়ে বেশি হয়, এই জন্য টোটাল ভেরিয়েশনটা কিরকম দেখবো, স্যাম্পল এবং যে এররটা হবে, হ্যাঁ, যে ভুলটা হবে, এই দুইটার মধ্যে যে পার্থক্যটা সেটা হচ্ছে টোটাল আমরা ভেরিয়েশন বলি। আর তখনই আমরা বলতে পারবো যে দুইটা এই স্যাম্পলের মধ্যে হচ্ছে যে সিগনিফিকেন্ট একটা ডিফারেন্স আছে বা পার্থক্য আছে, ভেরিয়েশন আছে। কখন বলবো, যখন হচ্ছে যে যে স্যাম্পল দিয়ে যে ভেরিয়েশনটা তৈরি হবে সেটা যদি যে এররটা তৈরি হবে, স্যাম্পল দ্বারা কিন্তু এরর বলে আসছে যে একটা স্যাম্পল ইফেক্ট থাকবে, একটা এরর আসবে, অর্থাৎ ভুলের চেয়ে যদি যে ভেরিয়েশনটা স্যাম্পল দ্বারা হবে সেটা যদি বেশি হয়, বড় হয়, তাহলে সেক্ষেত্রে হচ্ছে বুঝতে পারবো যে আসলে দুইটা স্যাম্পলের মধ্যে বা স্যাম্পল গুলোর মধ্যে অবশ্যই ভেরিয়েশন আছে, ঠিক আছে। কিন্তু দেখা গেল যে স্যাম্পল দ্বারা যে ভেরিয়েশনটা তৈরি হবে সেটার চেয়ে দেখা গেল যে এররটা অনেক বেশি হয়ে গেল, তাহলে সেক্ষেত্রে কিন্তু সিগনিফিকেন্ট কোনো ডিফারেন্স বা পার্থক্য বা ভেরিয়েশন আমরা বলতে পারবো না। এটা হচ্ছে মূলত হচ্ছে যে অ্যানোভার প্রিন্সিপাল। অ্যানোভা হচ্ছে দুই ধরনের হয়ে থাকে, একটা ওয়ান ওয়ে আর একটা হচ্ছে টু ওয়ে। সহজ কথা হচ্ছে যে ওয়ান ওয়ে মানে হচ্ছে সেখানে একটা সিঙ্গেল ফ্যাক্টর থাকবে, অর্থাৎ হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেক্টর থাকবে, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকবে একটা, আর অনেকগুলো গ্রুপ থাকতে পারে, ঠিক আছে। যেমন একটা উদাহরণ যদি বলি, সেক্ষেত্রে যদি আমরা বলি যে একটা টেস্ট স্কোর যদি আমরা কম্পেয়ার করতে চাই, তাহলে কিসের দ্বারা, যে লেভেল অফ এডুকেশন মানে শিক্ষার কি ধরনের আছে, ধরো যে একটা প্রাইমারি স্কুলের তার তার কি ধরনের টেস্ট স্কোর হইতে পারে, হাই স্কুলের কি ধরনের হইতে পারে, তারপরে কলেজ ইউনিভার্সিটি, এই যে আমরা শিক্ষা দিয়ে আমরা কি করতেছি, যদি আমরা টেস্ট স্কোরটাকে কম্পেয়ার করতে চাই সেক্ষেত্রে হচ্ছে ওয়ান ওয়ে অ্যানোভা। তাহলে একটা সিঙ্গেল ফ্যাক্টর থাকতেছে, একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, কিন্তু অনেকগুলো হচ্ছে কি
ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের ক্ষেত্রে কাজ করতেছে। আচ্ছা, তারপর হচ্ছে 2a ANOVA যেটা, সেক্ষেত্রে হচ্ছে দুইটা ফ্যাক্টর যদি থাকে, যেমন ওই টেস্টে যদি আমরা কম্পেয়ার করি যে শিক্ষার ক্ষেত্রে এবং হচ্ছে যে ফিজিক্যাল স্ট্রেংথের উপরে, এখন একটা প্রাইমারির ছাত্র ঠিক আছে, তার তো ইউনিভার্সিটিতে যে পড়ে তার ফিজিক্যাল স্ট্রেংথ তো একরকম হবে না, তাহলে সেখানে কিন্তু আমরা টেস্ট গুলো ভেরিয়েশন করতে পারবো। ঠিক আছে, তো এটা হচ্ছে 2a ANOVA, যে দুইটা যদি ফ্যাক্টরস থাকে তাহলে সেক্ষেত্রে আমরা হচ্ছে 2a ANOVA করি। এখন এই SPSS এ যখন আমরা ANOVA টেস্ট করব, 1a ANOVA এটা একটা তো সেক্ষেত্রে এরকম একটা আমরা পাবো, রেজাল্ট পাবো। এই রেজাল্ট গুলা কিভাবে আসে সেটা দেখায়। বিটুইন গ্রুপস মানে বোঝা যাচ্ছে স্যাম্পল ইফেক্ট, আর এই উইথিন গ্রুপস এটা হচ্ছে এরর, সহজ কথা স্যাম্পল ইফেক্ট আর এরর থাকে। আর এই সাম অফ স্কোয়ার কিভাবে ক্যালকুলেশন করা হয়, ডিগ্রি অফ ফ্রিডমটা কিরকম হবে, মিনি স্কোয়ার কিরকম হবে, বা এফটা আমরা কিভাবে ক্যালকুলেশন করব, এগুলো হচ্ছে আমি এখন ধাপে ধাপে ম্যানুয়ালি সুন্দর করে বলবো, পরে হচ্ছে যে আমরা SPSS দিয়ে করব যে কিরকম হয়। ওয়ান ওয়ে অ্যানোভার ক্ষেত্রে যদি একটা উদাহরণ দিই, যে রেইনফল আছে 1995 সালে, রেইনফল বৃষ্টিপাত যে পরিবর্তন হয়েছে কিসের উপরে, মানে 4টা মাস আছে, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল, এই 4 মাসের যে আমার তাপমাত্রার যে পরিবর্তন হয়েছে, এটা পরিবর্তনের কারণে 1985 সালে রেইনফলে কি ধরনের পরিবর্তন হয়েছে। ঠিক আছে, সেটা যদি আমরা দেখতে চাই, এখানে জানুয়ারিটাকে আমরা যদি কন্ট্রোল হিসাবে রাখি, সেক্ষেত্রে আমরা হচ্ছে যে একটা এনোভা অ্যানালাইসিস করতে পারবো। এখন কোশ্চেন হচ্ছে কি, কোশ্চেন হচ্ছে যে আসলে এই যে 4 মাসের যে তাপমাত্রা আছে এদের মধ্যে আসলে কোনো পার্থক্য আছে কিনা, যদি পার্থক্য থাকে ঠিক আছে, তাহলে এদের দ্বারা হচ্ছে রেইনফল পরিবর্তন হবে, যদি পার্থক্য না থাকে তাহলে সেক্ষেত্রে রেইনফল পরিবর্তন হবে না। তাহলে এক্ষেত্রে কে বলতে পারবে রেইনফল এবং টেম্পারেচার আছে, হ্যাঁ, তো কোনটা ইন্ডিপেন্ডেন্ট আর কোনটা ডিপেন্ডেন্ট? মানে টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট আর হচ্ছে আপনার রেইনফলটা হচ্ছে ডিপেন্ডেন্ট। এর সাথে করতে, আর তা এখানে গ্রুপ কয়টা, গ্রুপ হচ্ছে 4টা মাস। ঠিক আছে, তাহলে এটা আমরা এখন কম্পেয়ার করতে পারবো। তো এক্ষেত্রে নাম্বার অফ স্যাম্পল কে যদি ধরি, তাহলে কয়টা, 4টা, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল। ঠিক আছে, তাহলে প্রত্যেকটা রিপিটেশন এন আছে, এটা বোঝার জন্য সুন্দর করে আমি অবশ্য দিই নেই, এটা দিয়ে দিব আমি ভিডিও ডিসক্রিপশনে। তো এই ক্ষেত্রে এই যে আমার তাপমাত্রা আছে 1985 সালের, তো জানুয়ারির জন্য একটা গ্রুপ করে দিছি। তো আমরা জানি যে নমিনাল আমাদের যদি গ্রুপ করে দেই, গ্রুপ 1 2 3 জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, এখন এগুলো যদি আমরা দিয়ে দেই স্ট্রিং, তাহলে তো সেক্ষেত্রে আমরা কি করতে পারবো না, ক্যালকুলেশন তো করতে পারবো না। ঠিক আছে, স্ট্রিং তো হয় না, সব নিউমেরিক হতে হবে। তো এই গ্রুপগুলোকে আমরা নমিনাল যেটা আমরা জানি সেগুলো র্যাঙ্কিং করবো না, জাস্ট ডিফাইন করবো। তাহলে ধরুন জানুয়ারিকে আমি 1 দ্বারা ডিফাইন করলাম, ফেব্রুয়ারিকে হচ্ছে 2 দ্বারা, তারপর হচ্ছে মার্চ 3 দ্বারা, এপ্রিল হচ্ছে 4 দ্বারা। তাহলে এই প্রতিবার হচ্ছে কি 4টা করে অবজারভেশন না এখানে, তাহলে কি বলছে, নাম্বার অফ স্যাম্পল কত, 4টা, তাই না? জানুয়ারির জন্য 4টা, ফেব্রুয়ারির জন্য 4টা, মার্চের জন্য 4টা, এপ্রিলের জন্য 4টা। আবার প্রতিটা রিপিটেশন হচ্ছে কত, 4বার করে, কিন্তু তোমার 4বার করে। তাহলে টোটাল নাম্বার যদি আমরা অবজারভেশন বলি, তাহলে এম কে, তাহলে 4 4 কত হয়, 16 হয়। বুঝা গেছে এই ডাটাটা? আমরা একটু পরে অ্যানালাইসিস করবো। ইকুয়েশন গুলো না বুঝলে পরবর্তীতে আউটপুট আসলো কিভাবে আসলো বুঝতে একটু কঠিন হবে। আচ্ছা, এই জায়গায় কেউ বুঝে নাই ডেটা? ভাইয়া এখানে 4 যে নিলাম, এটা কি এরকম যে জানুয়ারির 4 দিন, ফেব্রুয়ারির 4 দিন, সেই 4 দিনের টেম্পারেচার নেওয়া হচ্ছে কি? মানে 4টা আসলে বুঝতে পারিনি, আরেকবার যদি বলতেন। এখন হচ্ছে 4টা স্যাম্পল নিলাম, যদি আমরা 1985 সালের আমরা যে রেইনফল কি ধরনের চেঞ্জ হয়েছে কিসের উপর ভিত্তি করে, তাপমাত্রার উপর করে, হ্যাঁ। তো 4টা মাসে তাপমাত্রা দেওয়া আছে, জানুয়ারি আছে, ফেব্রুয়ারি আছে, মার্চ আছে, এপ্রিল আছে। তো 4 দিন 4 দিন করে যদি আমরা নেই, তো সেক্ষেত্রে আমি নিলাম, এরকম হইতে পারে 10 দিনও থাকতে পারে, সেখানে আমরা হচ্ছে যে প্রতি মাসের ইন্টারভাল থাকতে পারে একটা করে। ঠিক আছে, তো এই হচ্ছে 4টা করে, জানুয়ারি মাসের 4টা রেইনফল, ফেব্রুয়ারি মাসের সরি টেম্পারেচার, মার্চে 4টা টেম্পারেচার, এপ্রিলে, তাহলে নিলাম, তাহলে 4টা করে ইন্টারভাল আসতেছে। তাহলে প্রতিটা স্যাম্পলে কত, 4টা, 4 মাস 4টা স্যাম্পল। এর মধ্যে রিপিটেশন হচ্ছে কয়টা, 4 করে রিপিটেশন আছে। জানুয়ারি যেন 1 1 1 4বার আসতেছে, তারপর ফেব্রুয়ারির ক্ষেত্রে 4 করে আসতেছে। এটা হচ্ছে রিপিটেশন। আর টোটাল তাহলে অবজারভেশন কত হবে, এম কি হবে, তাহলে কতগুলো স্যাম্পল আর হচ্ছে রিপিটেশন কত, তাহলে হচ্ছে কি 16টা। জি ভাইয়া, বুঝতে পেরেছি। আচ্ছা, এখন
এখন আমরা এই যে ডেটাটাকে ওই ডেটাটাকে সুন্দর কিভাবে সাজাইছি, তো সাজানোর কারণে জানুয়ারিতে 4টা আছে, ফেব্রুয়ারিতে 4টা, মার্চ এপ্রিলে আছে। তাইলে এখানে টিটা হচ্ছে টোটাল, আমরা যদি সাম বাই যে অবজারভেশন গুলো আছে সেগুলোর যদি আমরা সাম করি বা এভারেজ করি, তাহলে এই জানুয়ারির জন্য আমরা একটা সাম হবে, ফেব্রুয়ারির জন্য সাম হবে, মার্চের জন্য সাম হবে, এপ্রিলের জন্য আবার টোটাল আমরা কি করতে পারি, পুরো ইয়েটাকে আমরা হচ্ছে সাম করতে পারি, সেম এভারেজ করতে পারি, আবার টোটালটাকে এভারেজ করতে পারি। কেন, একটু পরে আসতেছি কেন এটা লাগতেছে। প্রথম হচ্ছে স্কোয়ার সাম। কিছুক্ষণ আগে কিন্তু আমরা এনোভা যদি এটা টেবিলটা দেখে আসি, আমরা কিন্তু 1 বাই 1 যাবো, তাহলে সাম অফ স্কোয়ার কিভাবে আসতেছে সেটা দেখাবো। ডিগ্রি অফ ফ্রিডম হচ্ছে যে কিভাবে এখানে আমার যে অবজারভেশন আমি বললাম যে 16টা আছে তাই না টোটাল, তাহলে কেন ডিগ্রি অফ ফ্রিডম এখানে 3 হইলো, কেন 12 হইলো, কেন এখানে 15 হইলো, আমাদের তো এগুলো বুঝতে হবে তাই না। আমি একটা রেজাল্ট পাইলাম কিন্তু বুঝতে তো হবে। তারপর মিন স্কোয়ার কেন এত হইলো, কিভাবে আসলো, কিভাবে ক্যালকুলেশন করে, বা এফটা কেন এইভাবে আসলো, ঠিক আছে। তাহলে এটা আমরা বোঝানোর জন্যই হচ্ছে ইকুয়েশন গুলো একটু বুঝতে হবে, তারপর তো আমরা স্পেসিস করবই। তো স্কোয়ার সাম যদি আমরা ক্যালকুলেশন করি, ফাইনালি আমরা যেটা আসে সেটা হচ্ছে যে এক্স আই জে, আই বলতে এখানে বোঝাচ্ছে হচ্ছে কে, কি আমরা কি বলে আসছি, স্যাম্পল কতগুলা, ঠিক আছে। আর যে দ্বারা হচ্ছে এন, এন হচ্ছে কি রিপিটেশন, কথা বোঝা গেল। তাহলে প্রতিটার হচ্ছে 4টা করে আছে এবং হচ্ছে রিপিটেশন হচ্ছে 4, তাহলে সেগুলোকে কি করবো, স্কোয়ার করব। আই এবং জে স্কোয়ার করার কত থেকে 1 থেকে এন কে পর্যন্ত, তাহলে এন কে হচ্ছে আমাদের টোটাল অবজারভেশন, তাহলে 16টাই, কথা বোঝা গেল। 16টাই কি করবো আমরা, প্রথমে স্কোয়ার করব প্লাস কি করব, যোগ করব। এটা এটা কি বোঝা গেছে। এক্স বলতে আমার যে, জি ভাইয়া। তাহলে 1 থেকে এন কে বলতে আমরা 16 পর্যন্ত যাব, তাহলে এখানে আইটা বুঝতে পারতেছি আমাদের অবজারভেশন আছে, তারপর হচ্ছে আমার রিপিটেশন আছে, তাহলে এটা সাম করে স্কোয়ার করব। মাইনাস এটাকে যদি আমরা সি ধরি, সিটাকে বলা হয় কারেকশন টার্ম, তাহলে কারেকশন টার্মটা হচ্ছে টি আছে এখানে, টি বাই টি স্কোয়ার বাই এন কে দ্বারা কি বোঝায়, তাহলে টি হচ্ছে সাম অফ দ্য এন কে অবজারভেশন, টোটাল যে আমি এই যোগ করব সেটাই হচ্ছে আমার টি। তাহলে এখানে আমার টিটা হচ্ছে টোটাল, এই সাম করছি প্রতিটার জন্য, আবার হচ্ছে সবগুলাই করলাম, তাহলে এটা হচ্ছে টি। আর এন কে তো আমরা জানি যে টোটাল অবজারভেশন কত, 16, ঠিক আছে। তাহলে এটাকে যে আমরা সি করি, তাহলে এটা থেকে সি বিয়োগ দিলে যেটা আসবে সেটা হচ্ছে স্কোয়ার সাম। তাহলে আমরা ওই এনোভা টেবিলে যে ইয়াটা পাবো সাম অফ স্কোয়ার, তাহলে স্যাম্পল এটার ক্ষেত্রে তাহলে আমরা কিভাবে ইয়া করব, টোটালের ক্ষেত্রে আমরা, এটা কিন্তু টোটালের ক্ষেত্রে বলতেছি, স্যাম্পলের ক্ষেত্রে একটা আছে, এররের ক্ষেত্রে একটা আছে, কিন্তু আমরা কথা বলতেছি টোটালের ক্ষেত্রে, ঠিক আছে। টোটাল সাম অফ স্কোয়ারের ইকুয়েশন হচ্ছে এটা, টি মানে হচ্ছে টোটাল, বড় টি, ঠিক আছে। এইভাবে আমরা হচ্ছে যে মানটা এখানে পাবো। পরে আমি ডেটা দিয়ে দিছি, কেউ যদি চান ম্যানুয়ালি করে তারপরে স্পেসিস যেটা আসবে টেস্ট করতে পারেন যে কিভাবে আসলো। এখন ডিগ্রি অফ ফ্রিডম কিভাবে আমার হচ্ছে, এখানে কত দেখে আসলাম, স্যাম্পলের জন্য দেখে আসলাম আমরা কত, 3, আর এররের জন্য 12, আর টোটাল কত 15। কেন হইলো, এটা হচ্ছে ইকুয়েশন টোটাল ডিগ্রি অফ ফ্রিডম এর ক্ষেত্রে, টোটাল হচ্ছে এন কে মাইনাস 1, তাহলে এন কে কত 16, টোটাল অবজারভেশন কত 16, 16 থেকে যদি 1 বিয়োগ দিই কত থাকে 15, যার কারণে যখন আমরা স্পেসিস করব মান আসে 15। আচ্ছা স্যাম্পলের ক্ষেত্রে কে মাইনাস 1, তাহলে কে এর মান কত, কে এর মান কত আমাদের এই ডেটায় 4 হচ্ছে, তাহলে 1 বিয়োগ দিলে কত 3, তাহলে স্যাম্পলের ক্ষেত্রে আমরা যখন স্পেসিস ইয়া করব ডিগ্রি অফ ফ্রম 3 আসবে, এটা হচ্ছে মূল ইকুয়েশন, আমার যত ডেটা হবে তত, ঠিক আছে। তাহলে এররের ক্ষেত্রে কি আসবে n-1, তার মানে 3, আর কে এর মান কত 4, তাহলে 4 আর 3 গুণ করলে কত হয় 12, বুঝা গেল। তাহলে স্যাম্পলের ক্ষেত্রে 3, এররের ক্ষেত্রে 12, টোটাল কত আসবে 15। বুঝা গেছে। আচ্ছা
আর এই ক্ষেত্রে কে বুঝে নাই, এই যে এটার ক্ষেত্রে যে এই যে বললাম এক্স আই জে, এটা আমরা যে 1 থেকে মানে 16 পর্যন্ত আমরা স্কোয়ার করব প্লাস সাম করব, এখানে কিভাবে করব কে বলতে পারবে? এখান থেকে শুরু করে এই পর্যন্ত কিন্তু আসবে 16টা, প্রতিটাই কি হবে? তাহলে 4টা করে কি আছে, অবজারভেশন আছে, 4টা করে আবার রিপিটেশন আছে, তাহলে প্রতিটাই 16, 416। তাহলে কত থেকে? 1 থেকে এন কে পর্যন্ত, 16 পর্যন্ত। তার মানে এটা স্কোয়ার করতে হবে, প্লাস এটার যোগ করতে হবে, এটা স্কোয়ার করতে হবে, আবার যোগ করতে হবে, এভাবে প্রতিটাই করতে হবে। এটার মান আসবে এখানে মাইনাস সি। সি মানে হচ্ছে টোটাল, এই যে টি, টির মানে এখানে কত? টোটাল 81। কারণ টোটালটার এটা তো প্রতি জানুয়ারির জন্য একটা, এটা স্যাম্পল, ফেব্রুয়ারির জন্য, মার্চের জন্য, এপ্রিলের জন্য, কিন্তু টোটালটারই সাম হবে কত? 81। তাহলে এখানে বিয়োগ কত হবে? 81। 81, এটা 81 ডিভাইডেড বাই কত? 16। এটা হচ্ছে ইকুয়েশন এক্স আই জে। তাহলে ডিগ্রি অফ ফ্রিডম এটা বোঝা গেল? কার কোনো কোশ্চেন আছে? জি বুঝতে পারছি। আচ্ছা, এরপরে আমরা আমাদের পরের অপশনটা কি? অ্যানোভাটিভ মিন স্কয়ার। পরের স্টেপটা কি? মিন স্কয়ার। তাহলে এটা আমরা কিভাবে ক্যালকুলেশন করব মিন স্কয়ারটা? আচ্ছা, মিন স্কয়ার ক্যালকুলেশন করার জন্য যেটা, তাহলে এই যে তাহলে এস টি স্কয়ার যেটা আমরা বলি, এই যে টোটাল ভেরিয়েন্স, একটা স্যাম্পলের ভেরিয়েন্স থাকবে, একটা এরর, আমি কিন্তু বলে আসছি। আচ্ছা, তাহলে প্রথম যেটা যদি আমরা টোটাল যে ভেরিয়েন্সটা সেটা যদি ক্যালকুলেশন করতে, তাহলে টোটাল কিন্তু আমরা স্কয়ার করে আসছি না কিছুক্ষণ আগে, এসএসটি বড়টা করে আসছি না? সহজ কথা, যখন আমরা মিনি স্কয়ার করব, এই যে আমরা ডিগ্রি অফ ফ্রিডম কিছুক্ষণ আগে জেনে আসছি, টোটালের জন্য জেনে আসছি, স্যাম্পলের জন্য, এররের জন্য জেনে আসছি, ওইটার স্কয়ার যে মানটা আসবে ওইটা ডিগ্রি অফ ফ্রিডম দ্বারা কি হচ্ছে? ভাগ। ডিগ্রি অফ ফ্রিডম দ্বারা ভাগ দিয়ে দিতে হবে, দিলে তাহলে হচ্ছে ওই মানটা পাবো। তাহলে এসএসটি স্যাম্পলের ক্ষেত্রে আমরা কিভাবে ক্যালকুলেশন করব? এই ক্ষেত্রে আমরা যেটা করব, ওই যে এক্স আই, এই ক্ষেত্রে কিন্তু আই জে নাই, কি আছে? শুধু এক্স আই, শুধু আই। পরে যেহেতু আমরা সির সাথে কম্পেয়ার করে নিছি, এখানে স্কয়ার হবে, এই ইকুয়েশন এখানে স্কয়ার অ্যাড করতে হবে। ঠিক আছে, ম্যাডাম এখানে ভুল করছে, এটা স্কয়ারটা অ্যাড করতে হবে। তাহলে এটা স্কয়ার হবে আই। আই মানে হচ্ছে কোনটা এখানে স্কয়ার হবে? এতক্ষণ তো আমরা 1 থেকে এখানে আই যে টোটাল 16টা করছি, এখন আই এর ক্ষেত্রে কোনটা স্কয়ার করব আর যোগ করব, কে বলতে পারবে? আর হ্যাঁ, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিলের ক্ষেত্রে কলম রো ওয়াইজ যেগুলো ওগুলাই ক্যালকুলেশন হবে। 1 থেকে কে পর্যন্ত, কিন্তু কে মানে কি? অবজারভেশন। তার মানে জি ভাই, অবজারভেশন। তাহলে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, 4টা কি হবে? এটা স্কয়ার হবে প্লাস এটা, প্লাস এটা, আবার এটা স্কয়ার করে এটা প্লাস, এটা স্কয়ার করে এটা প্লাস, বুঝা গেল? তাহলে এই হচ্ছে কাহিনী হবে এটার ক্ষেত্রে। করে সি তো আমরা জানি অলরেডি ক্যালকুলেশন করছে, কারেকশনটা ওইটাতে বিয়োগ দিয়ে দিলি আমরা, তাহলে এটার ক্ষেত্রে স্যাম্পল যে ভেরিয়েন্স এর যে ছোট টিটা পাবো, আর ভাগ দিয়ে দেবো কত? এর যে ডিগ্রি অফ ফ্রিডম আছে, তাহলে কত? 3 দ্বারা ভাগ দিলে যেটা আসবে, তাহলে স্যাম্পল ভেরিয়েন্স আমরা পাবো। এররের ক্ষেত্রে কি ধরনের? এররের ক্ষেত্রে এটা আরো সহজ করা যায়, আরো সহজ করে দিয়ে দিলাম, ডিগ্রি অফ ফ্রিডম তো ভাগ দেওয়া যায়। তাহলে আমরা এই যে টোটাল যে ক্যালকুলেশন করে আসছি, এসএসটি সাম স্কয়ার করছি, এটা থেকে যে আমি এই যে ছোটটার জন্য স্যাম্পলের জন্য যেটা করে আসলাম, এটা থেকে এটা বিয়োগ দিয়ে দিলে সহজ কথা এররটা পাওয়া যাবে। এইভাবেই মূলত আমার মিন স্কয়ার আমরা স্পেসিস করার পরে যে মানটা আসে সেটাই হবে। তাহলে এটা কি ইয়া করে আমরা যে মানটা পাইছি সেটা দ্বারা কি ডিগ্রি অফ ফ্রিডম দ্বারা ভাগ দিয়ে দিলেই চলে আসবে। ঠিক আছে, তাহলে এখানে মান কত পাইছি আমরা? তো 0.29 মানে কত? অ্যারাউন্ড 0.3 দিছে, বুঝা গেল? ডিগ্রি অফ ফ্রিডম দ্বারা ভাগ, তারপরে এটার ক্ষেত্রে মান আসছে কত? 0.709 ভাগ এটার ডিগ্রি অফ ফ্রিডম হচ্ছে 12, 0.059, বুঝা গেল? এটা ক্ষেত্রে দিলে এটা। জি ভাই।
হচ্ছে যে মিন স্কোয়ারটা হচ্ছে আমি যে সাম অফ স্কোয়ার করব এই মানটাকে আমি ডিগ্রি অফ ফ্রিডম দ্বারা কি করব ভাগ দিয়ে দিব, ডিভাইড আমি পাবো মিন স্কোয়ার পাবো। কথা বোঝা গেল? সেম ওয়ে আমি যদি এটা মিন স্কোয়ার পাবো, তাহলে এখন আমি এফ কিভাবে পাবো? ক্লিয়ার? এখন আমাদের এফ এর কথা আসলো। এফ হচ্ছে রেশিও, রেশিওটা হচ্ছে যে আমাদের স্যাম্পলের ক্ষেত্রে একটা কি মিন স্কোয়ার আছে আর এররের ক্ষেত্রে কি মিন স্কোয়ার আছে, এই দুইটা ভাগ করে যে রেশিওটা আসবে সেটা হচ্ছে এফ। একটু আসতেছি তাহলে এখন এফটা কিভাবে আসে। তাহলে এফটা হচ্ছে এফ টেস্টটা কি, এটা হচ্ছে রেশিও টু মিন স্কোয়ার। ওই যে আমরা দুটা স্কোয়ার পাইলাম, একটা কিসের জন্য পাইছি স্যাম্পলের জন্য, একটা কিসের জন্য পাবো এররের জন্য মিন স্কোয়ার পাইলাম। তো এই দুইটা যে রেশিও আসবে সেটাই হচ্ছে কি এফ টেস্ট। তাহলে এখানে আমরা একটু দেখি আমাদের কই ফাইনালি তো আমরা স্পেসিস বের করবই। জিরো পয়েন্ট 0.03 0.508 বা হচ্ছে 0.51 দিছে এফ এর মান। বোঝা গেল? এফ হচ্ছে তাহলে এই যে দুইটা এদের রেশিওটাই হচ্ছে কি মিন স্কোয়ারের যে রেশিও, তাহলে স্যাম্পল আর এটার ক্ষেত্রে হচ্ছে তাহলে এফ এর মান। এখন আমরা তো এখানে লুকআপ টেবিল আছে সেটা দিয়ে আমরা বের করতে পারবো, কিন্তু এখানে একটা কথা আছে, এখানে সিগনিফিকেন্ট আসবে কি আসবে না আমরা কি এখানে কোনটা দেখে বলতে পারবো? এফটা বাদ আর কোন ওয়ে আছে? এই যে এখানে মিন স্কোয়ার আছে, এটা হচ্ছে স্যাম্পল ইফেক্ট আর এটা হচ্ছে এরর, কোনটার মান বেশ বড়? 0.03টা হচ্ছে এখানে বড় বেশি। মিয়া 0.05টা তো বড়। ও হ্যাঁ 0.05 উল্টাই গেছে। তাহলে তোমার ইফেক্টের চেয়ে ভুলই হয়েছে বেশি, তার মানে তোমার এফ টেস্টের মানও এটা সিগনিফিকেন্ট আসবে না, এটার মানও তোমার সিগনিফিকেন্ট এ দাও 0.68 আসছে। তাহলে আমরা যদি সিগনিফিকেন্ট লেভেল 0.05 ও দেখি, এটা কি সিগনিফিকেন্ট কিনা? সিগনিফিকেন্ট না, কিন্তু ইনসিগনিফিকেন্ট। তার মানে ভুল এটা বেশি আসছে। আমরা এই মিন স্কোয়ার দিয়েও কিন্তু বলতে পারবো যে আসলে সেটা কি সিগনিফিকেন্ট আসবে কি আসবে না। একটা কথা কিন্তু বলছো এখানে এফ টেস্টে বলে আসছে, বুঝাই সেখানে এখানে কিন্তু বলছিল সিগনিফিকেন্ট ডিফারেন্স বিটুইন স্যাম্পল, কখন কি ভেরিয়েশন কজড বাই স্যাম্পল সিগনিফিকেন্ট লার্জার দেন এরর। তাহলে এরর সে যদি স্যাম্পলের যে ইফেক্ট ভেরিয়েশনটা সেটা যদি বড় হয় তাহলে কি হবে? সিগনিফিকেন্ট হবে। কিন্তু এখানে মিন স্কোয়ার দেখাচ্ছে ইনসিগনিফিকেন্ট। তাহলে এখন এফ টেস্ট দেওয়া দেখি যে কিরকম আসছে। এফ টেস্টের যে আমরা মান পাইলাম 0.5, তাহলে এটা সিগনিফিকেন্ট কিনা? আমরা তো এখানে যদিও এসপিএসএস দেখাচ্ছে যে এটা ইনসিগনিফিকেন্ট, কিন্তু আমরা কিছুক্ষণ আগে বলে আসলাম যে এফ টেস্ট আমাদের লুকআপ টেবিল আছে। যারা স্ট্র্যাটেজি পড়ছে বা না পড়ছে সমস্যা নেই, সেটা ক্লাস ছিল তারা অবশ্যই জেনে আসছে যে আমাদের লুকআপ কিছু টেবিল আছে যেখানে অলরেডি আমার ডিগ্রি অফ ফ্রিডমের জন্য কি করা আছে 0.05 এ কত আসবে, তারপর 0.01 ফিক্সড কিন্তু একটা আমার কি আছে কনস্ট্যান্ট মান কিন্তু আছে। ঠিক আছে? তাহলে আমরা একটু লুকআপ টেবিল এই লিংকটা দিয়ে দিছি, এটা হচ্ছে ইয়া করি একটু ওপেন করি। আপনার মনে হয় নেট একটু প্রবলেম করতেছে। সরি দেখা যাচ্ছে না? ভাইয়া দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে ভাই। আচ্ছা আমি ইউটিউব মিউটিউব সব ওপেন করা আছে তো অফ করে দিই। আমার এই যে ভিপিএন দেওয়া লাগে, চায়নায় আছি তো। আচ্ছা দেখা যাচ্ছে টেবিল? জি ভাই দেখা যাচ্ছে। তাহলে এটা হচ্ছে তোমার 0.01। ভাইয়া দেখা যাচ্ছে। আচ্ছা এটা হচ্ছে 0.05 এর জন্য। তাহলে আমার এই যে এফ টেস্টের তাহলে ডিগ্রি অফ ফ্রিডম আমার কত আছে? দুইটা কিন্তু ডিগ্রি অফ ফ্রিডম আছে। তাহলে স্যাম্পলের জন্য ডিগ্রি অফ ফ্রিডম কত? একটা 3 কত? 12 মনে আছে? 3 আর 12। আচ্ছা জি তাহলে ভাইয়া। আমাদের যে এখানে লুকআপ টেবিল থেকে যে মানটা পাবো সেটার চেয়ে অবশ্যই আমরা যে ক্যালকুলেশন করে আসলাম এফ টেস্টের মান যদি বড় হয় তাহলে কি সিগনিফিকেন্ট, আর যদি ছোট হয় তাহলে ইনসিগনিফিকেন্ট। তাহলে দেখি
ডিগ্রি অফ ফ্রিডম 1 এক নাম্বার কত 3 ক্লিয়ার প্রথমটা কত 3 পরেরটা হচ্ছে 12 3 এই যে 12 3 12 তাহলে মান কত এফ এর মান 3.49 490 তাহলে আমরা কত পাইছি একটু পরে আমরা অ্যানালাইসিস করব এটাই পাবো সেম জিনিস আমরা পাইলাম 0.5 তাহলে কি কোনটা বড় এটা বড় নাকি ওইটা বড় টেবুলেটেডটা বড় বড় তাহলে হচ্ছে ইনসিগনিফিকেন্ট এখানে যদি আমার 3.5 আসতো তাহলে এটা ওইখানে এসে যদি বড় হতো তাহলে সিগনিফিকেন্ট এই জন্য বলে আসছে যে এররের দ্বারা যা হবে এটা হচ্ছে এটা অবশ্যই লার্জার দ্যান এরর যেটা হবে সেটা হচ্ছে বড় হইতে হবে তাহলে সেখানে হচ্ছে সিগনিফিকেন্ট এটা তো মিন স্কোয়ার দিয়ে দেখলাম এররটা বেশি তাহলে ইনসিগনিফিকেন্ট আবার আমরা এফ টেস্টও করলাম এফ টেস্টের যে মান আছে তাহলে আমাদের লুকআপ টেবিলে ডিগ্রি অফ ফ্রিডম দিয়ে আমরা দেখব 0.5 বা 0.1 এ সেক্ষেত্রে আমাদের লুকআপ টেবিলে যে এফ এর মানটা থাকবে আমাদের কনস্ট্যান্ট এটা হচ্ছে অবশ্যই এই যে স্যাম্পলে যে আমরা করে আসছি স্যাম্পলেরটা অবশ্যই কি হতে হবে বড় হতে হবে যদি বড় না হয় তাহলে কি হবে ইনসিগনিফিকেন্ট খইমা বুঝা গেছে জি ভাইয়া আচ্ছা তাহলে এখন হচ্ছে আমরা এসপিএসএস এ কিভাবে করব জি ভাইয়া এসপিএস এ হচ্ছে এখানে তাহলে আমরা অ্যানালাইজ আগের মতই যাব কম্পেয়ার মিনে গেলেই হচ্ছে যে ওয়ান ওয়ে অ্যানোভা এটা এক ধরনের কিন্তু আমরা মিন গুলাই কম্পেয়ার করতেছি ওয়ান ওয়ে অ্যানোভা ভাইয়া ওয়ান ওয়ে অ্যানোভাটাকে তো আমরা টি টেস্টটাও বলতে পারি না টি টেস্ট বললে তো এখানে আবার এফ আসতেছে কে না আমরা যখন মিন টেস্ট করি ওইখানেও তো টি টেস্টেও তো মিন টেস্ট করি না করি কিন্তু মিন এটার সাথে এটা তো আলাদা তফাৎ আছে যেমন ওয়ান স্যাম্পল টি টেস্ট এক ধরনের ছিল ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল টি টেস্ট পেয়ার টি টেস্ট ওয়ান ওয়ে একটু ডিফারেন্স এখানে আমরা ভেরিয়েশনটা দেখতে যাচ্ছি বিশেষ করে আমরা যেমন ওইটার ক্ষেত্রে কিন্তু আমার স্যাম্পলের কতটা ইয়ে আসবে এরর কত আসবে এগুলো নিয়ে কোনো কথা বলি নাই ঠিক আছে এখানে এফ টেস্ট নিয়ে কথা বলে ডিফারেন্ট গুলাই ফেললে হবে না আচ্ছা ভাই তাহলে ওয়ান ওয়ে অ্যানোভাতে যাব দেন হচ্ছে এরকম আমার ইয়ে আসবে তাহলে ডিপেন্ডেন্ট লিস্ট যেগুলা ছিল তাহলে টেম্পারেচার এখানে ফ্যাক্টর গুলো দিয়ে আসছি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল আমরা এখানে ডিফাইন করে ওকে করে দিলে এটা আসবে তাহলে আমরা একটু দেখি সরি আমি আবার স্কাইপি অ্যাড করলাম তাহলে আমরা এসপিএসএস ওপেন করি আর ডেটা মনে হয় দেওয়া হয়নি দিয়ে দিব ভিডিও ডেসক্রিপশনে আচ্ছা তাহলে আমরা ডেটা ওপেন করি ড্রপ করে দেই আচ্ছা এটা কিন্তু নমিনাল হবে গ্রুপের ক্ষেত্রে এটা স্কেল আর আমি জানি কোনো মিসিং ভ্যালু কিছু নাই তাহলে সেক্ষেত্রে আমরা টেম্পারেচারের দিকে দিয়ে দিব গ্রুপটা হচ্ছে ফ্যাক্টর হিসেবে থাকলো ওকে করে দিলে এই মানটাই আসলো এটা অলরেডি ব্যাখ্যা করা শেষ আর টু ওয়ে অ্যানোভা আছে এটার জন্য হোমওয়ার্ক থাকলো এই যে এখানে লিংক দিয়ে দিছি আমি যেরকম এই যে স্ক্রিনশট দিয়ে যেভাবে দিছি প্রতিটাই সুন্দর করে প্রতিটা স্টেপ হচ্ছে এখানে দেওয়া আছে তারপরে যদি কারো কোনো কোশ্চেন থাকে নেক্সট আমরা ক্লাস নিতে যাচ্ছি শুক্রবার এবং রবিবার দুইটা ক্লাস নিলে আমাদের শেষ হয়ে যাবে আর কোরিলেশন বাকি আছে রিগ্রেশন বাকি আছে বেসিক স্ট্যাটিস্টিক্স এর মধ্যে তো শুক্রবারে কি ক্লাস করতে পারবো আমরা জি ভাইয়া পারবো তাহলে শুক্রবার এবং হচ্ছে রবিবার 2 দিন করে আমরা শেষ করে দিব আর আমার সামনে পরীক্ষা থাকবে আর আমাদের পাইথন ট্রেনিংও শেষ হয়ে গেছে আমাদের একটা ট্রেনিং আছে মনে হয় 30-31 তারিখে যারা সার্ভে রিসার্চে ইন্টারেস্টেড যারা সার্ভে রিসার্চ করেন তাদের হচ্ছে কোবো টুলবক্স আছে যেটা দিয়ে হচ্ছে যে সার্ভে করতে হেল্প করা কোশ্চেনারি তৈরি করা হয় তো এটা ট্রেনিং হবে 30-31 তারিখ আমাদের ইভেন্ট অলরেডি খোলা হয়ে গেছে তো এখানে অ্যাটেন্ড করতে পারেন তো এই হচ্ছে আজকের কারো কোনো কোশ্চেন আছে কিনা ভাইয়া একটা বিষয় নিয়ে বলার ছিল হ্যাঁ আমরা এখানে জানুয়ারি ফেব্রুয়ারিটাকে যে গ্রুপ ওয়াইজ যে 1 2 3 তারা ডিফাইন করি এটা কিন্তু ডামি ভেরিয়েবল বলা হয় না ডামি আচ্ছা ওকে ভাই এটাই ছিল
আচ্ছা, আর কেউ? আর অনেকে আবার প্রোগ্রামিং এর ভাষায় যে 1 2 এগুলো আমরা ডিফাইন করে এগুলাকে আমরা আবার ইনকোডিং ও বলে। পাইথনে যখন আমরা করি তখন হচ্ছে যে আমরা 1 0 1 করে আমরা ইনকোডিং ও বলে আর কি। কারণ কোন স্ট্রিং তো আসলে আমরা ক্যালকুলেশন করতে পারবো না, নিউমেরিক্যাল ক্যালকুলেশন, এই জন্য আমরা হচ্ছে যে নিউমেরিকে কনভার্ট করি, তাতে সুবিধা হয়। ওকে, কার কোনো কোশ্চেন না থাকলে তাহলে আল্লাহ হাফেজ। ভাই ইন্টারেক্টিভ সেশনটা কি হচ্ছে পরে হবে? পরে আর মনে হয় যে সময় পাবো কিনা জানি না। তাইলে আমরা নেক্সট ইন্টারেক্টিভ সেশন করতে পারি আগামী বুধবারে। কয় তারিখ হয়? আগামী বুধবারে হয় 30 30 তারিখ। তারিখ ভাই। ওই দিন তো ভাই কোবো টুলবক্সের ট্রেনিং থাকবে 30 31। তাহলে হ্যাঁ, তাইলে হচ্ছে 30 31 তারিখ, জানুয়ারি 6 তারিখে আমার পরীক্ষা। আচ্ছা, জানুয়ারির 1 তারিখে করা যেতে পারে, শুক্রবার আছে। তাহলে জানুয়ারির 1 তারিখে ইন্টারেক্টিভ সেশন থাকলো। আর কার কোনো কোশ্চেন থাকলে বা কার কোনো সমস্যা থাকলে একটু আলোচনা করলাম। জি ভাইয়া। কারণ আমার 6 তারিখ থেকে পরীক্ষা শুরু। ঠিক আছে তাহলে, ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ ভাই। আসসালামু